ভারতবর্ষ, যেই দেশে জন্ম নিয়েছে ভারত মায়ের অনেক কৃতি সন্তান, একদা যখন অত্যাচারী ইংরেজদের অত্যাচার সহ্যের সীমা ছাড়ালো, তখন সেই বাংলার বুকে জ্বলে উঠল জাতীয়তাবাদী এক সংগ্রাম। বাঘাযতীন, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকির দেওয়া বিপ্লবী আন্দোলন এবং তাদের দেওয়া প্রাণের আহুতিতে বাংলাসহ গোটা ভারতবাসী যখন আস্তে আস্তে নিদ্রাভগ্ন করছে, ঠিক সেই সময় এক বালক স্বামীজির বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ হয়ে শপথ নিল ভারত মায়ের শৃঙ্খল মোচনে এবং দেশ ও দেশবাসীকে পরাধীনতার গ্লানি এবং ব্রিটিশ অত্যাচারের মুক্তি ঘটিয়ে এক স্বাধীন দেশ উপহার দিতে। বলার অপেক্ষা রাখে না, আজ আমি তোমাদের নিয়ে যাব বাংলার বুকে ভারত মায়ের সেই দামাল ছেলের বাড়ি, যার জন্ম তো আছে কিন্তু মৃত্যু আজও রহস্য। ইতিহাস বইতে তার মৃত্যুর কারণ বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার কাহিনী লেখা থাকলেও আপামর দেশবাসী আজও বিশ্বাস করেন তিনি সেই দিন বিমান দুর্ঘটনায় মারা যাননি। কারণ নেতা তো অনেক হয়, কিন্তু নেতাজি একজনই ছিলেন, আছেন এবং সারা জীবন থাকবেন। গুমনামি বাবাই কি নেতাজি, তা তর্কের বিষয় হতে পারে, তবে তার নিষ্পত্তি ভারত সরকারকে করতে হবে। তার জন্যে আমাদেরই কিন্তু অনুরোধ করতে হবে সরকারকে। 1945 সালের পর 80 বছর পার হলেও এই নিয়ে 3টি কমিশন বসলেও আজও এই ধারণার নিষ্পত্তি করা যায়নি 1945-এর 18ই আগস্ট অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল। ভিডিও শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে আমার রইল, ইউটিউবে আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার আবেদন রইল তোমাদের কাছে। তোমরা যত বেশি সংখ্যক লাইক ও শেয়ার করবে ভিডিওটি, তত বেশি সংখ্যক বাঙালির কাছে পৌঁছে যাবে এই ভিডিও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব নেতাজি ভবন, যা আসলে নেতাজির বাড়ি। তো নেতাজির বাড়িতে তোমরা কি দেখবে, কি জানবে, যাবতীয় বৃত্তান্ত থাকবে আজকে আমার এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। নেতাজির ব্যাপারে যাই বলবো তাই অনেক কম বলা হবে, কারণ এমন একটা মানুষ যিনি এত বড় পরিবারের থেকে এত ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট হয়েও শেষ পর্যন্ত তিনি দেশের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন এবং এই বাড়ি থেকেই শেষ পর্যন্ত তিনি হারিয়ে যান মহানিষ্ক্রমণের পথে। তারপর কলকাতায় তাকে কিন্তু আর কোনোদিন দেখা যায়নি। আর তোমরা যারা আমার চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গ আইডি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। ভবানীপুরে এলগিন রোডের পাশেই অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। এই বাড়ি ছিল নেতাজির পৈতৃক বাড়ি। উড়িষ্যার কটক থেকে পরবর্তীকালে নেতাজির পরিবার কলকাতায় চলে আসেন। বর্তমানে কলকাতা পুরসভা ও নেতাজি রিসার্চ ব্যুরোর তত্ত্বাবধানে কলকাতা হেরিটেজ সাইটের তকমা পেয়েছে এই বাড়িটি। কলকাতা ও ভারতবর্ষের বহু মানুষ ভগবান তুল্য এই মানুষটির বাড়ি ও স্মৃতি বিজড়িত সকল জিনিসের পরিদর্শন করতে রোজ আসেন এখানে। নেতাজি সুভাষচন্দ্র বসু 1930 সালের 22শে আগস্ট থেকে 1931 সালের 14ই এপ্রিল অবধি কলকাতার মেয়র পদে আসীন ছিলেন। তাই কলকাতা পুরসভা এক স্মৃতিফলক রেখেছেন তার এই বাড়ির সামনে। একটা মানুষ এক জীবনে কত কিছু করতে পারে তা এই মানুষটি সম্পর্কে না জানলে জানা যায় না। এই বাড়ির ভিতর প্রবেশ করলেই এক যেন আলাদা অনুভূতি হয়। কতকাল আগে আমাদের দেশের মহানায়ক এই বাড়িতে বসেই কত বৃহৎ কর্মকাণ্ড করে গেছেন। না জানি এখানে এসেছেন কত বিপ্লবী, মানিগুণী কত ব্যক্তি, বৃত্তজন। তার নিজের হাতে গঠন করা বেঙ্গল ভলেন্টিয়ার্সের বহু বিপ্লবী এখানে এসেছেন। এছাড়া যুগান্তর, অনুশীলন সমিতি, ঢাকা মুক্তি সংঘের বহু বিপ্লবী এখানে আসার ইতিহাস জানা যায়। এই বাড়ির উপরের অংশে রয়েছে নেতাজির ব্যবহারকৃত পোশাক, খাট আর তার নিজের লেখা কিছু চিঠি। এছাড়া তার বৈঠকখানা এবং বেশ কিছু দুষ্প্রাপ্য জিনিস ও ছবি, যা দেখলে আবেগপ্রবণ হয়ে পড়ে মন। উপরে ক্যামেরা করা একদমই অ্যালাউ নয়, তাই সেটা আর তোমাদের দেখাতে পারলাম না। তোমরা এসে একবার ঘুরে যেও,
খুব ভালো লাগবে তোমাদের নেতাজির সম্পর্কে আরও অনেক তথ্য পেয়ে। নেতাজির উডবার্ন পার্কের এই বাড়িটি ঠিক রাস্তার পাশেই অবস্থিত এবং রাস্তার বিপরীত দিকে সত্যমেব নেতাজি বলে একটি ফলক রয়েছে। ভারতের স্বাধীনতার ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান যে কতখানি সেটা হাজার বলার অপেক্ষা রাখে না। ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য তিনি দেশ থেকে দেশান্তর দৌড়ে বেরিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনে দেশমাতৃকার সেবায় 11 বার জেলে গিয়েছিলেন। 1942 সালে অ্যাডলফ হিটলারের সাথে তার সাক্ষাৎ ছিল এক অসাধ্য সাধনের কাহিনী। ভাবো, এক পরাধীন দেশের রাষ্ট্রনায়কের সাথে আলোচনায় বসতে কিন্তু কেউই নাকচ করেননি। আর হিটলার, তোজো, মুসোলিনি সকলের সাথেই বৈঠক করা এবং সাহায্য নেওয়া তার একটাই উদ্দেশ্য ছিল, শক্তিশালী এবং অত্যাচারী ব্রিটিশদের থেকে ভারতবর্ষের মানুষদের স্বাধীনতা। প্রতিটি দেওয়ালে নেতাজির নিজের লেখা চিঠি রাখা হয়েছে। সেগুলি ছুঁয়ে নিজের হাতে স্পর্শ করে দেখার অনুমতি ভাষায় প্রকাশ করার মতন থাকে না। ইতিহাসকে ছুঁয়ে দেখা এবং দেশের সর্বোচ্চ সেনানায়ক মহানায়ককে একবার স্পর্শ করার মুহূর্ত যেন এই মুহূর্তে আমার হচ্ছে। তার বক্তৃতায় শোনা যায়, জন্মেছি আমরা পরাধীন দেশে দাস হয়ে, তবে যেন মৃত্যুর আগে স্বাধীন দেশে মরতে পারি আমরা। নেতাজির সেনানায়কের পোশাকে এই ছবিটি খুব সুন্দর লাগে। আমি বহু জায়গায় গুগলে দেখেছি, এখন নিজের চোখের সামনে এই ছবিটি অনেক বড় ফ্রেমে খুব সুন্দর লাগছে। মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিন এই বাড়ি খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি। টিকিট মূল্য বড়দের জন্য 40 টাকা এবং ছোটদের জন্য 20 টাকা। তো নেতাজির মতো মহাপুরুষের বাড়িতে একবার তোমরা এখানে ঘুরে যাও এবং নেতাজির লেখা প্রচুর বই কিন্তু এখানে পেয়ে যাবে। তো সেই বইগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু নেতাজি সম্বন্ধে এবং ভারতবর্ষের ইতিহাস এবং তৎকালীন রাজনীতি ব্যাপারে অনেক কিছু তোমরা জানতে পারবে, যা আজকের রাজনীতির মধ্যে তোমরা দেখতে পাবে না। বাড়িতে প্রবেশ করার পর ডান দিকেই পড়বে একটি বুক শপ, যেখানে নেতাজির নিজের লেখা অনেক পুস্তক তোমরা পেয়ে যাবে। ভারতের স্বাধীনতা সংগ্রাম বইটির প্রতিটি খণ্ড এখানে রয়েছে। তোমাদের পছন্দের বই এখানে তোমরা দেখে নিতে পারো, তারপর তোমরা কিনেই নিতে পারো। ইউপিআই, কার্ড এবং ক্যাশ 3টে মাধ্যমেই কিন্তু এখানে তোমরা বই কিনে নিতে পারবে। তিনি বারবার বলেছিলেন, সকলে একত্রে বদ্ধপরিকর হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নিজেদের মধ্যে চলা বিভিন্ন বাদ বিবাদ সংঘাত ভুলে সকলে এক প্রাণ হয়ে দেশের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগী করতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন দুঃসাহসিক। এলগিন রোডের বাড়ি থেকে নেতাজির অন্তর্ধান এমনই এক রহস্যময় ঘটনা, যা নিয়ে চর্চা আজও অব্যাহত। বাংলা ভাষাতে তো বটেই, অন্যান্য ভাষাতেও এই বিষয়ে লিখিত গ্রন্থের সংখ্যা কম নয়। সালটা 1941, 16ই জানুয়ারি রাত। ব্রিটিশ সরকারের নির্দেশে সুভাষচন্দ্র বসু গৃহবন্দী ছিলেন। অর্থাৎ ঠিক 84 বছর আগে নিজের পৈতৃক বাড়ি থেকে শেষবারের জন্য বাইরে পা রেখেছিলেন নেতাজি। সেদিন নেতাজির ঘরে শুয়েছিলেন তারই ভাইঝি ইলা বসু। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ দাদা সুরেশচন্দ্র বসুর দ্বিতীয় কন্যা ইলা দেবী। নেতাজিকে তিনি রাঙা কাকু বলে সম্বোধন করতেন। নেতাজিও তাকে প্রচণ্ড ভালোবাসতেন। প্রথমে ঠিক ছিল যে দাদা শরৎ বসুর গাড়ি নিয়েই রওনা দেবেন নেতাজি, কিন্তু সেই গাড়িটা ইংরেজদের কাছে বেশ পরিচিত ছিল। এরপর ঠিক হয় তিনি শিশির বসুর গাড়ি চেপেই রওনা দেবেন। এরপর তিনি শিশির বসুর গাড়িতে চেপে যান তার ভাইপো অশোকনাথ বসুর কাছে। সেখানে তিনি যান মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে ইন্স্যুরেন্স এজেন্ট পেশে। এরপর বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের গোমো স্টেশন থেকে তৎকালীন ভারতবর্ষের পেশোয়ার হয়ে আফগানিস্তান পথে প্রবেশ করেন। তারপর সেখান থেকে রাশিয়ার সাহায্য না পাওয়ায় রওনা হন তিনি জার্মানিতে। এই মহানিষ্ক্রমণ সুভাষচন্দ্র বসুকে ভারতের বাইরে থেকে ভারতের স্বাধীনতার জন্য তার লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এই সেই গাড়ি অডি BLA 7169। এই গাড়িতেই শেষবারের মতো
কলকাতা ছেড়েছিলেন নেতাজি। 1945 সালের 8ই জুলাই নেতাজি আজাদ হিন্দ ফৌজের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন করেছিলেন। এটি তারই একটি প্রতিরূপ। ইত্তেফাক, ইতমাদ, কুরবানি। সিঙ্গাপুরে ব্রিটিশরা পুনর্বার দখল করলে ব্রিটিশ ফৌজ এই মূল স্মৃতিস্তম্ভটি ধ্বংস করে দেয়। এটি তার প্রতীকী চিহ্ন। 1930-এর দশকের মাঝামাঝি সময়ে সুভাষচন্দ্র বোস ইউরোপ ভ্রমণ করেন। সেই সময় তিনি ভারতীয় ছাত্র বেনিটো মুসোলিনি সহ বিভিন্ন ইউরোপীয় রাজনীতিবিদের সাথে দেখা করেন। তিনি সেখানকার দলীয় সংগঠন পর্যবেক্ষণ করেন এবং কমিউনিজম ও ফ্যাসিবাদের কার্যকারিতা দেখেন। সেই সময়ে তিনি তার বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগলের প্রথম অংশ লেখেন, যেখানে 1920 থেকে 1934 সালের দেশের স্বাধীনতা আন্দোলনের উপর আলোচনা করা হয়েছিল। যদিও এটি 1935 সালে লন্ডনে প্রকাশিত হয়েছিল, তবু ব্রিটিশ সরকার এই বইটি নিষিদ্ধ করে, এই আশঙ্কায় যে এটি অস্থিরতা বাড়িয়ে দেবে। ভিয়েনা থেকে অটো ফাল্টিস দ্বারা সংগঠিত ইন্ডিয়ান সেন্ট্রাল ইউরোপীয় সোসাইটি ইউরোপে বোসকে সমর্থন করেছিলেন। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলে তিনি তার মতামত সেই সময় প্রকাশ করেন। কংগ্রেসকে তিনি রাজনৈতিক স্বাধীনতা অর্জন এবং সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য দুমুখী লক্ষ্য নিয়ে বিস্তৃত সাম্রাজ্যবাদ বিরোধী এক ফ্রন্ট গঠন করার উপদেশ দেন। 1938 সালের মধ্যে বোস জাতীয় কংগ্রেসের একজন নেতা হয়ে ওঠেন এবং কংগ্রেস সভাপতি হিসেবে তিনি মনোনয়ন গ্রহণ করতে সম্মত হন। তিনি পূর্ণ স্বরাজের পক্ষে ছিলেন, যার মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে শক্তি প্রয়োগও অন্তর্ভুক্ত ছিল। আর এর অর্থ এই ছিল যে মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে তার সংঘর্ষ, যিনি আসলে সুভাষচন্দ্র বোসের রাষ্ট্রপতিত্বের বিরোধিতা করেছিলেন। এই মতভেদ তৎকালীন সময় ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে বিভক্ত করে। নেতাজি ঐক্য বজায় রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু গান্ধীজি নেতাজিকে তার নিজস্ব মন্ত্রিসভা গঠনের পরামর্শ দিয়েছিলেন। এই বিরোধের ফলে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহরু বিভক্ত হয়ে পড়েন। তিনি 1939 সালের কংগ্রেসের সভায় স্ট্রেচারে বসে উপস্থিত হন। এরপর গান্ধীজির পছন্দের প্রার্থী সীতারামাইয়ার পরিবর্তে তিনি আবার সভাপতি নির্বাচিত হন। কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধে ইউ মুথুরামলিঙ্গম থেবার নেতাজি সুভাষচন্দ্র বোসকে দৃঢ়ভাবে সমর্থন করেন। থেবার নেতাজির পক্ষে সমস্ত দক্ষিণ ভারতের ভোটকে একত্রিত করেন। গান্ধীজি নেতৃত্বাধীন চক্রের কৌশলের কারণে কংগ্রেসের সভাপতিত্ব পদ থেকে পদত্যাগ করতে তিনি বাধ্য হন। 22শে জুন 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে একটি উপদল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন, যার লক্ষ্য ছিল রাজনৈতিক বামপন্থীদের সুসংহত করা, কিন্তু এর প্রধান শক্তি ছিল তার নিজ রাজ্য বাংলা। কিন্তু দুঃখের বিষয় এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় কমিউনিস্টরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে ব্যাপক ঘৃণামূলক প্রচারণা শুরু করে। কমিউনিস্ট দলের মুখপাত্ররা একের পর এক প্রবন্ধে নেতাজিকে নিকৃষ্টতম নাম দিয়ে তাকে নিন্দা করে। নেতাজির বিরুদ্ধে বিভিন্নভাবে তারা নানান বিশেষণমূলক উপাধি ছুড়েছিল এবং বিভিন্ন স্কেচ বানিয়ে তাকে অপমান করে। দেশের সর্বোচ্চ মহানায়ককে তৎকালীন কমিউনিস্টরা জাপানি জেনারেল তোজোর কুকুর বলে। আবার কখনো শোনা যায় তোজোকে বহনকারী গাধা এবং একজন জাপানি সাম্রাজ্যবাদীর নেতৃত্বে থাকা একটি বাছুর বলেও অবহিত করেন। জাপানি সাম্রাজ্যবাদী রাক্ষসের মুখোশ হিসাবে বর্ণনা করেছিল। 19 জুলাই 1942 এবং 13ই সেপ্টেম্বরে পিপলস ওয়ারে প্রকাশিত হয় প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠার কার্টুনে দেখা যায় কি জঘন্যভাবে তারা নেতাজিকে আক্রমণ করেছিল। 1943 সালের 25শে জুলাই পিপলস ওয়ারে প্রকাশিত হয় নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী সম্পর্কে ভুল বুঝিয়ে কিছু কথা। তারা সেখানে বলে, বোস সম্প্রতি সিঙ্গাপুর রেডিওতে ঘোষণা করেছে নিজেকে সর্বাধিনায়ক করে তিনি একটি স্বাধীনতা সেনাবাহিনী গঠন করবেন। জাপানি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে গঠিত এই স্বাধীনতা সেনাবাহিনীর প্রথম কাজ হবে ভারতে প্যারাশুটিস্ট নামিয়ে দেওয়া এবং আকাশ থেকে এই বিশ্বাসঘাতকরা, যদিও তারা ভারতীয় বংশোদ্ভূত এবং কোনো ধরনের জাতীয় পোশাক পরিহিত হতে পারে, মনে রাখবেন তারা কিন্তু স্বাধীনতার বার্তাবাহক নয়, বরং দাসত্বের বার্তাবাহক। এই ছিল তৎকালীন কমিউনিস্টদের নেতাজির প্রতি করা দুর্ব্যবহার। ডেসক্রিপশন বক্সের ভেতর লিঙ্কে দিয়ে রাখলাম
তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ভয়েস অব দ্য নেশন অর্গানাইজারের সাইটে গিয়ে আরও অনেক অজানা তথ্য। নেতাজির 105তম জন্মবার্ষিকীতে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করেছিলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কমিউনিস্টরা সুভাষচন্দ্র বসুর কর্মকাণ্ড ভুল বুঝেছিল। তিনি আরও বলেন, আমরা এখনও ব্রিটিশদের হাত থেকে ভারতের মুক্ত করার জন্য জার্মানি, ইতালি ও জাপানের মতো অক্ষশক্তির সাথে জোটবদ্ধ হয়ে নেতাজির ভূমিকার বিরোধিতা করি, কিন্তু আমাদের কমিউনিস্টদের উচিত এই মহান নেতার ভুল মূল্যায়ন করার জন্য ক্ষমা চাওয়া। এবং এটা সত্য যে নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ান কমিউনিস্ট নেতা জোসেফ স্টালিনকে 2টি চিঠি লিখেছিলেন, একটি 1941 সালে এবং অন্যটি 1943 সালে। তবে তিনি কোনো সাহায্যই পাননি তার কাছে। এই সেই সিঁড়ি যেখান দিয়ে গিয়ে নেতাজি গোপনে দেশ ত্যাগ করেন। নেতাজি সুভাষচন্দ্র বোস জাপানিদের সহায়তায় ভারতীয় জাতীয় সেনাবাহিনীর পুনর্গঠন করেন, যার মধ্যে ছিল সিঙ্গাপুরের যুদ্ধে জাপানিদের দ্বারা বন্দী ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় যুদ্ধবন্দীরা। জাপান অধিকৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তিনি প্রথম স্বাধীন আজাদ হিন্দ ভারত সরকারের ঘোষণা করেন এবং পরবর্তীকালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার নেতাজির ছবি দেওয়া মুদ্রাও চালু করেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতবর্ষের প্রথম জায়গা যেখানে প্রথম তিরঙ্গা উড়েছিল ভারতবর্ষের। 1945 সালে 6ই আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু হামলা করে। এর ফলে মারা যায় বহু মানুষ। এরপর জাপান আত্মসমর্পণ করে। জাপান আত্মসমর্পণ করলে নেতাজি ও আজাদ হিন্দ বাহিনীর স্বপ্ন ভঙ্গ হয়। নেতাজি এরপর সোভিয়েত ইউনিয়নে স্বাধীনতার যুদ্ধে নতুন ভবিষ্যৎ খুঁজতে মাঞ্চুরিয়া যাওয়ার জন্য প্রচেষ্টা করেন। এরপর জানা যায় 1945 সালের 18ই আগস্ট জাপানে তাইওয়ান বিমান দুর্ঘটনার পর 3rd ডিগ্রি বার্ন হয়ে যাওয়ায় তিনি ওখানে মারা যান। ভারতীয় জাতীয় কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বোসের এই দেশপ্রেমের প্রশংসা করেছিলেন, কিন্তু তার কৌশল ও আদর্শ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। ব্রিটিশ রাজ আইএনএ দ্বারা গুরুতরভাবে হুমকির সম্মুখীন হয়। ভারতীয় জাতীয় সেনাবাহিনীর বিচারে 300 আইএনএ অফিসারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিল, কিন্তু পরে দেশের মানুষের আন্দোলন এবং ভারতীয় নৌসেনা বিদ্রোহের ফলে ইংরেজরা পিছু হটেছিল। এরপর জানা যায় ঝিকরগাছা এবং নীলগঞ্জ ক্যাম্পে ব্রিটিশ সরকার বিপুল সংখ্যক আইএনএ সৈন্যকে হত্যা করেছিল। স্থানীয় জনগণের কাছ থেকে জানা যায় মধ্যরাতে ব্যাপক গুলিবর্ষণের সাক্ষী থাকার স্মৃতি রয়েছে তাদের। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুসারে 1946 সালের 25 সেপ্টেম্বর রাতে ব্রিটিশ সরকার কর্তৃক কৃষ্ণাঙ্গ হিসাবে চিহ্নিত বিপুল সংখ্যক আইএনএ সৈন্যকে হত্যা করা হয়েছিল এবং তাদের দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। সারা রাত ধরে মেশিন গানের গুলির শব্দ শোনা গিয়েছিল এবং সকালে গ্রামবাসী এবং স্থানীয় বাসিন্দারা পোড়া এবং অপূর্ণ মৃতদেহের স্তূপ দেখতে পান। স্থানীয় নদীতে অনেক মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল, যার ফলে জল লাল হয়ে গেছিল। এই ঘটনার উপর মন্তব্য করতে গিয়ে অমৃতবাজার পত্রিকা তৎকালীন সময় জানিয়েছিল জওহরলাল নেহরু বলেছিলেন যে নীলগঞ্জ ক্যাম্পে গুলিবর্ষণ হয়েছিল এবং তাতে মাত্র 5 জন মারা গেছিল। আজ পর্যন্ত বিশিষ্ট ঐতিহাসিকদের দ্বারা এই বিষয়ে কোনো গুরুতর গবেষণা করা হয়নি। কানাইলাল বসু তার নেতাজি রিডিসকভার্ড বইতে লিখেছিলেন, জাতীয় আর্কাইভ থেকে পাওয়া ঝিকরগাছা শিবির সম্পর্কিত ফাইলে পূর্বাঞ্চলীয় কমান্ড কর্তৃক জেনারেল হেডকোয়ার্টারের কাছে পাঠানো একটি প্রতিবেদনের নথি রয়েছে, যেখানে আইএনএ বন্দীদের হত্যার বিষয়ে জানানো হয়েছিল। ঝিকরগাছা শিবিরে প্রায় 1580 জন বন্দী ছিল, তাদের কাউকেই মুক্তি দেওয়া হয়নি। তাই ধারণা করা হয় যে এক রাতের গোপন অভিযানে সকলেই নিহত হয়েছিল, যার ফলে কোনো সাক্ষী আর জীবিত ছিল না। এই বিষয়ে লিঙ্ক তোমাদেরকে দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, তোমরা পড়ে নিতে পারো। ভাবো, একটা মানুষ আইসিএসএফ 4th, এবার কলকাতার মেয়র, তারপর আবার কংগ্রেসের প্রেসিডেন্ট, কিন্তু তারপরও এত কিছু সাফল্যের পরও সে মানুষটা ছেড়ে দিয়ে চলে গেল দেশ। কেন? কারণ দেশের স্বাধীনতার জন্য। তাতে তার নিজের স্বার্থ বা নিজের দলের স্বার্থের কথা না ভেবে শুধু দেশের কথাই তিনি খালি ভেবে এসছেন। বর্তমান রাজনীতির মধ্যে আমরা দেখতে পাই
যেখানে সবাই নিজের ক্ষমতার জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের দলের স্বার্থের জন্য লড়াই করছে, সেখানে এই মানুষটা কিন্তু দেশের স্বার্থের জন্য, দেশের স্বাধীনতার জন্য একা লড়াই করে গেছিলেন, যেখানে তার নিজের পাওয়ার কিছুই ছিল না এবং সেই অবধি তিনি কিছুই পাননি। আজকালই তাকে জাস্ট একটা স্ট্যাচু করে রাখা আর কিছু ডাক বক্সে কিছু ছবি, আর কিছুই সে কিন্তু পাননি। আর আমাদের দেশের যে গান, আমাদের জাতীয় সঙ্গীত, আজাদ হিন্দ বাহিনীর ক্যাম্প থেকে প্রথম তিনি গেয়েছিলেন, পরবর্তীকালে এটিই হয় আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীত। তাই এমন একজন মানুষের জন্য আমরা আজ ভারতবাসী বা বাঙালিরা কিছুই তাকে দিতে পারিনি। তার অন্তর্ধান রহস্য আজও সমাপ্ত হয়নি। তার অনেক ফাইল ভারত সরকারের কাছে আজও পড়ে আছে, যা আজও উন্মোচন করা যায়নি। তাই আমরা তার জন্য এটুকুই করতে পারি, আওয়াজ তুলতে পারি এবং আরও বেশি সংখ্যক ভোট সংগ্রহ করতে পারি যে তার সমস্ত ফাইল যেন ভারত সরকার উন্মোচিত করে। আমরা যদি না বলি তাহলে ভারত সরকারের কী টাকা পড়েছে এমন একজন মানুষের ব্যাপারে সমস্ত কিছু বাইরে বার করার। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখাও যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই। ইনকলাব জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ। सुजलाम सुफलाम मलयज शीतलाम, सुजलाम सुफलाम मलयज शीतलाम, शस्य श्यामलां मातरं वन्दे मातरम्, वन्दे मातरम्, वन्दे मातरम्, वन्दे मातरम्, वन्दे मातरम्। शुभ्र ज्योत्स्ना पुलकितया